ওকে, হ্যালো স্টুডেন্টস। এটা ক্লাস 11-এর আজকে আমি প্রথম ক্লাস শুরু করতে চলেছি। যদিও আমি সেকেন্ড চ্যাপ্টার পড়াবো, কারণ তোমাদের প্রথম চ্যাপ্টারে যেটা আছে একদম প্রিলিমিনারি কিছু কনসেপ্টস আছে যেগুলো তোমরা মাধ্যমিকে পড়ে এসছো, মাধ্যমিক লেভেলে। যেমন ধরো মল কনসেপ্ট বা গাঢ়ত্বের বিভিন্ন একক, মোলারিটি, নর্মালিটি, এইসবগুলো। যদিও এগুলো 12-এও প্রথম চ্যাপ্টারে পাবে, দ্বিতীয় চ্যাপ্টারে পাবে দ্রবণে। তবুও আমি পরবর্তীকালে প্রথম চ্যাপ্টারের উপর একটা ভিডিও আমি তোমাদের তৈরি করে দেবো। কিন্তু প্রথম চ্যাপ্টারে মেন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে মোল কনসেপ্ট, ইকুইভ্যালেন্ট কনসেপ্ট, এইসবগুলোই আছে যেগুলো অলরেডি তোমরা 8, 9, 10-এ পড়ে এসছো। এই চ্যাপ্টারের থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে পরমাণুর গঠন। আফটার অল আমাদের পৃথিবীতে যদি সমস্ত কিছুই আমরা দেখি, সমস্ত পদার্থ, তো সমস্ত পদার্থের মূলেই কিন্তু একদম আছে সাব অ্যাটমিক পার্টিকেল। সেটা হচ্ছে যে চ্যাপ্টারে বলা হয়েছে সেটা হচ্ছে পরমাণুর গঠন। তো পরমাণুর গঠন সম্পর্কে আজকে আমরা জানবো। তার আগে গঠন সম্পর্কে জানার আগে তোমাদের একদম প্রিলিমিনারি জিনিস যেগুলো, যেমন ধরো ইলেকট্রন কি, পরমাণু কিভাবে এলো, কে নামকরণ করলো, ইলেকট্রন কিভাবে এলো, প্রোটন কিভাবে এলো। পরমাণু পরমাণু নামটা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই আমাদের যে কথাটা মাথায় আসে, যে সায়েন্টিস্টের কথা, সেটা হচ্ছে ডাল্টন। তোমরা ক্লাস 8 থেকে কিন্তু ডাল্টনের নাম শুনে আসছো। তো ডাল্টন পরমাণু সম্পর্কে প্রথম আইডিয়া দিয়েছিল, তাই তো। ডাল্টন যদিও যে তত্ত্বগুলো দিয়েছিল সবই ভুল ছিল, তা সত্ত্বেও ডাল্টনকে কিন্তু পরমাণুবাদের জনক বলা হয়। তার মেন কারণ হচ্ছে ডাল্টনই প্রথম, ওর মাথাতেই কিন্তু প্রথম স্ট্রাইক করেছিল যে পরমাণু বলে কিছু আছে। যদিও পরমাণুর নামকরণ কনাদ বলে একজন সায়েন্টিস্ট করেছিলেন। এটা তোমরা ক্লাস 10-এর চ্যাপ্টারে পাবে। এটা এক বছর মাধ্যমিকে কোশ্চেনও এসেছিলো যে পরমাণুর নামকরণ কে করে। তো মাধ্যমিকের স্টুডেন্টস ক্ষেত্রে প্রত্যেকটা লাইন এখন তোমাদেরকে বইয়ের প্রত্যেকটা লাইন বেছে বেছে পড়তে হবে, এমনভাবে কোশ্চেন আসছে। যাই হোক, মাধ্যমিকের কথা যাচ্ছি না। মাধ্যমিকে আমি পরমাণুর গঠন সম্পর্কে বলতে গিয়ে এটাই বলবো যে পরমাণুর নামকরণটা প্রথম করেছিল ঋষি কনাদ। তারপরে পরমাণু সম্পর্কে একটা ধারণা উত্থাপন করে জন ডাল্টন। জন ডাল্টন কি বলেছিল একবার রিমাইন্ড করে নাও। জন ডাল্টন কি বলেছিল পরমাণু সম্পর্কে? জন ডাল্টন বলেছিল যে পরমাণু হচ্ছে যে কোনো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম এলিমেন্ট, যেটাকে আর ভাঙা যায় না, যদিও পরবর্তীকালে প্রমাণ হয়ে গেছে যে না, পরমাণুকে ভাঙা যায়, কে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এসবগুলো আমরা পাই। আবার কি বলেছে, আবার ডাল্টন বলেছিল যে একই মৌলিক পদার্থের পরমাণুগুলো ভর ও ধর্ম একই রকম। একই মৌলিক পদার্থের পরমাণুগুলোর ভর ও ধর্ম একই রকম। যদিও আইসোটোপ আবিষ্কার হওয়ার পর এই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। আবার ডাল্টন কি বলেছিল যে ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলির ভর ও ধর্ম ভিন্ন রকম, যেটা আইসোবার আবিষ্কার হওয়ার পর ভুল প্রমাণিত হয়েছে। তাহলে একে একে ওর সমস্ত তত্ত্বগুলোই কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। ডাল্টন বলেছিল যে পরমাণু নিরেট, পরমাণুর মধ্যে কোনো ফাঁকা স্থান নেই, কিন্তু পরবর্তী গেলে দেখা গেছে যে পরমাণুর মধ্যে অনেক ফাঁকা স্থান আছে। ডাল্টনের এই সবগুলোকে ভুল প্রমাণ করেছিল কে? ভুল প্রমাণ করেছিল যেমন ধরো এই রাদারফোর্ড আছে, রাদারফোর্ড, তারপরে যে থমসন। একে একে আমরা এইসব মডেলগুলো দেখবো যে কীভাবে ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান পরমাণু ডাল্টনের কথাগুলোকে ভুল প্রমাণ করতে করতে কীভাবে নতুন নতুন তত্ত্ব সব নিয়ে এলো এরা, সেগুলোই আমরা একে একে দেখব। তো প্রথমে আমরা শুরু করব যে ইলেকট্রন কিভাবে আবিষ্কার হলো। প্রথমে আমরা দেখব ইলেকট্রন আবিষ্কার হয়েছিল মোটামুটি 1897 সালে। তার আগে কিন্তু ইলেকট্রনের কোনো ধারণা কিন্তু ছিল না। যদিও ডাল্টন পরমাণু সম্পর্কে ধারণা দিয়েছিল, কিন্তু ডাল্টনও জানতো না যে পরমাণুকে ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইসবগুলো পাওয়া যাবে। যাই হোক, 1897 সালে যে থমসন, প্রথম সায়েন্টিস্ট যে থমসন একটা এক্সপেরিমেন্ট করেছিল। আচ্ছা, ক্যামেরাটা একটু ঘুরিয়েই করি। ওকে, লাইটটা একটু বেশি হলে ভালো হয়। ওকে, দেখো এরকম একটা যন্ত্র নিয়ে জে থমসন এক্সপেরিমেন্ট শুরু করেছিল। এই এক্সপেরিমেন্টের পরই তো ডাল্টনের সমস্ত তত্ত্বগুলো ভুল প্রমাণিত হলো একে একে এইসব এক্সপেরিমেন্ট করার ফলে। এই এক্সপেরিমেন্টটা কি? দেখো, এটা হচ্ছে একটা কাঁচ নল, যেটাকে আমরা ক্রুক্স নলও বলতে পারি, বা ডিসচার্জ নলও বলা হয়।
এইটাতে কি, এটাতে দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এখানে দুটো মেটাল পাত আছে, এটা একটা মেটালের পাত, এটা একটা মেটালের পাত। এটা হচ্ছে পজিটিভ পাত, যেটাকে আমরা অ্যানোড বলবো, এবং এটা হচ্ছে নেগেটিভ পার্ট, যেটাকে আমরা ক্যাথোড বলবো। এটা হচ্ছে ক্যাথোড, অলরেডি তোমরা এটা জানো। তাহলে এরকম একটা দুটো মেটালের পাত নিয়েছি, একটা ক্যাথোড ও একটা অ্যানোড। আর কি করেছি, সরি আমরা করিনি, এটা অবশ্যই এ করেছিল যে থমসন করেছিল। আর কি করেছিল, এই যে এই নলটি থেকে, ডিসচার্জ টিউব থেকে এখানে একটা বায়ু নিষ্কাশন পাম্প বসানো হয়েছিল, বায়ু নিষ্কাশক যন্ত্র বসিয়ে সমস্ত বায়ু কিন্তু এখান থেকে বের করে নেওয়া হয়েছিল। কেন বের করেছিল, এর প্রেশারটাকে মেনটেন করার জন্য, এর প্রেশারটাকে খুব কমিয়ে দেওয়ার জন্য। যে কত প্রেশারে ফিক্সড করেছিল ও প্রেশারে ফিক্সড করেছিল 10⁻² মিলিমিটার এইচজি, মানে কতটা কম প্রেশার তোমরা চিন্তা করো। আমাদের নর্মাল প্রেশার কত হয়, 76 পারদ চাপ বা 760 মিলিমিটার পারদ চাপ। আমরা যে চাপে ঘোরাফেরা করি সেটা হচ্ছে 760 মিলিমিটার পারদ চাপ। আর এখানকার প্রেশার কত, 1/100, মানে 1 মিলিমিটারকে 100 ভাগ করলে তার 1 ভাগ এখানে প্রেশার, মানে কতটা কম তোমরা বুঝতে পারো। আচ্ছা, এটারও কারণ আছে, কেন প্রেশারটা কমিয়েছিল তারও কারণ আছে, আমি বলবো একে একে, তোমরা মন দিয়ে শোনো। হুম তাহলে প্রেশারটাও কমিয়ে দেওয়া হয়েছিল এবং প্রেশারটা ফিক্সড করা হয়েছিল কত, 10⁻² মিলিমিটার এইচজি। আর একটা কী করা হয়েছিল, আর একটা কাজ করা হয়েছিল, সেটা দেখো এখানে, এখানে ব্যাটারি লাগিয়ে এই 10,000 ভোল্ট এখানে কারেন্ট দেওয়া হয়েছিল, অ্যানোডে ক্যাথোডের সঙ্গে কারেন্ট জুড়ে দিয়ে এর মধ্যে একটা কারেন্টের বিভব পার্থক্য তৈরি করা হয়েছিল। কারেন্টের ভোল্ট কত, তার ভোল্ট হচ্ছে 10,000 ভোল্ট, প্রায় 10,000 ভোল্ট কারেন্টের বিভব পার্থক্য এখানে পোটেনশিয়াল একটা ডেভেলপ করা হয়েছিল 10,000 ভোল্টের। যার ফলে কি হয়, যার ফলে এটা তো পজিটিভ, এটা নেগেটিভ, মেটালের এই নেগেটিভ পার্টটা থেকে এই পজিটিভ ক্যাথোড কী করে, এই 10,000 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স হওয়ার জন্য এইখান থেকে ও এক ধরনের রশ্মি বার করে আনে, এক ধরনের কণা বার করে আনে, যে কণাটা হচ্ছে ইলেকট্রন কণা। তখনও কিন্তু ইলেকট্রন আবিষ্কার হয়নি, এখনও কিন্তু ইলেকট্রন কিনা আমরা এটা জানি না, ঠিক আছে। তাহলে এই ধরনের সেট আপ করার ফলে কি হলো, এই ধরনের সেট আপ করার ফলে এই যে ক্যাথোড থেকে এক ধরনের অদৃশ্য রশ্মি এদিক দিয়ে এলো, দেখো এক ধরনের অদৃশ্য রশ্মি কিন্তু এদিক দিয়ে এসছে। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা অদৃশ্য রশ্মি বলছি, অথচ তাহলে বুঝলো কি করে যে এক ধরনের রশ্মি আসছে। এই এক ধরনের রশ্মি আসছে সেটা বোঝার জন্য কি, দেখো এখানে লাল কালারের একটা স্ক্রিন এখানে সেট করা হয়েছিল, একটা প্রলেপ দেওয়া হয়েছিল। সেই প্রলেপটা কিসের ছিল, সেই প্রলেপটা ছিল একটা ফ্লুওরেসেন্ট মেটেরিয়াল। ফ্লুওরেসেন্ট মেটেরিয়াল কোনগুলোকে বলবো, ফ্লুওরেসেন্ট মেটেরিয়াল হচ্ছে সেগুলোই যেগুলোর উপর যদি কোনো পার্টিকেল আঘাত করে, কোনো সূক্ষ্ম সূক্ষ্ম কণা যদি আঘাত করে, তাহলে সেই মেটেরিয়ালটাই আলো বার হয়। আলো বলতে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, হ্যাঁ, চকমক সৃষ্টি হয়, মানে চকচক করে সেই জায়গাটা আর কি, আলোকিত হয়ে যায়। তো এই ধরনের একটা মেটেরিয়াল কিন্তু এখানে দিয়েছিল। তো এক্সপেরিমেন্টটা করার সঙ্গে সঙ্গে দেখা গেলো যে এইখানে চকচক করে বিভিন্ন ধরনের পার্টিকেল আঘাত করার ফলে এখানে চকচকে কণার চকচকে একটা অনুভবের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই ধরনের মেটেরিয়াল এক্সাম্পল কি, যেমন ধরো জিঙ্ক সালফাইড হতে পারে, বেরিয়াম প্লাটিনো সায়ানাইড হতে পারে, এগুলো সব ফ্লোরেসেন্ট মেটেরিয়াল। এইসব মেটেরিয়ালসে আলো পড়লেই, সূক্ষ্ম সূক্ষ্ম পার্টিকেল আঘাত করলেই কিন্তু তারা চকচক করবে। আচ্ছা, কি বলছিলাম, হ্যাঁ, তাহলে এক ধরনের রশ্মি কিন্তু এদিক থেকে এদিকে এলো। এর ফলে কি হয়, এবার এই রশ্মিটার প্রপার্টি আমরা দেখব, যে রশ্মিটা কী ধরনের রশ্মি। এই রশ্মিটা প্রপার্টি পর্যবেক্ষণ করে থমসন পর্যবেক্ষণ করলো, কি কি পর্যবেক্ষণ করলো এবং তার কি কি প্রপার্টি পাওয়া গেল সেটা আমরা দেখব। কি কি প্রপার্টি পাওয়া গেল, এই রশ্মিটার নাম দেওয়া হলো ক্যাথোড রেজ। কেন ক্যাথোড রেজ বলা হলো, কারণ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে রশ্মিটা আসছে বলে নাম দেওয়া হয়েছিল ক্যাথোড রেজ। তাহলে কি কি প্রপার্টি পাওয়া গেল দেখো, প্রথম প্রপার্টি হচ্ছে নেগেটিভলি চার্জ। নেগেটিভলি চার্জ কেন বলছি, এটা হচ্ছে নেগেটিভলি চার্জ, কারণ এই রশ্মিটাকে যদি, এই যে এই রশ্মিটাকে যদি সাপোজ এমন একটা সেট আপের মধ্যে দিয়ে চালনা করা হলো, সাপোজ এদিকটা আছে প্লাস, এদিকটা মাইনাস, আমি এই রশ্মিটা চালনা করছি। এই রশ্মিটা যখন চালনা করা হলো দেখা গেলো যে প্লাসের দিকে বেঁকে যাচ্ছে, প্লাসের দিকে বেঁকে যাচ্ছে। তাহলে প্লাসের দিকে বেঁকে যাওয়া তার মানে কি, প্লাসের দিকে বেঁকে যাওয়া মানে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই তার নেগেটিভ চার্জ আছে, তাই নেগেটিভ দিকে না গিয়ে নেগেটিভে একে রিপালশন করছে এবং প্লাসের দিকে ও অ্যাট্রাক্টেড হচ্ছে, যার ফলে এদিকে বেঁকে যাচ্ছে। সুতরাং এ থেকে প্রমাণিত হলো যে এটা হচ্ছে নেগেটিভলি চার্জ। আর কি, এটা স্ট্রেট লাইনে মুভ করে, স্ট্রেট লাইনে মুভ করে, স্ট্রেট লাইনে একদম সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, সোজা একদম স্ট্রেট লাইনে কিন্তু ও যাবে, এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু বেরোচ্ছে। কী করে আমরা বুঝবো যে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন এই জন্য এভাবেই বোঝা গেছে যে এর মাঝে যদি কোনো একটা মেটেরিয়াল আমরা রেখে দিই, এর মাঝে যদি কোনো একটা মেটেরিয়াল রেখে দিই, অপাক মেটেরিয়াল যেটাকে ও ভেদ করতে পারবে না,
তাহলে সেই এর পিছনে এক ধরনের ছায়া সৃষ্টি হবে। এখান থেকে প্রমাণিত হয় যে এটা স্ট্রেট লাইনে যাচ্ছে। যেমন ধরো আলোর সামনে যদি কোনো একটা পদার্থ রেখে দিই তাহলে তার পিছনে তো একটা ছায়া সৃষ্টি হবে। তাহলে আলো আমরা স্ট্রেট লাইনে যাই জানি, সুতরাং এটাও কিন্তু স্ট্রেট লাইনে যাচ্ছে। তাহলে ক্যাথোড রেসের দুটো প্রপার্টি আমরা পেলাম। এক নম্বর হচ্ছে নেগেটিভলি চার্জ, দু নম্বর হচ্ছে যে এরা স্ট্রেট লাইনে মুভ করে। তিন নম্বর হচ্ছে ভরবেগ বর্তমান। ভরবেগ বর্তমান কীরকম? এর মধ্যে ভরবেগ আছে, এটা কি করে বুঝবো? দেখো, এর গতিপথে যদি ছোট 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 প্যাডেল, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম প্যাডেল যদি রেখে দেওয়া হয়, মুভেবল প্যাডেল যদি রেখে দেওয়া হয়, তাহলে সে প্যাডেলগুলোকে মুভ করে দেয়। তার থেকে প্রমাণিত হয় যে কি এর মধ্যে একটা ভরবেগ আছে, এবং এটা সঙ্গে সঙ্গে এটাও প্রমাণিত হয় যে এর মধ্যে একটা গতিশক্তি আছে, কাইনেটিক এনার্জি আছে। কাইনেটিক এনার্জি আছে বলেই তো ওটাকে মুভ করতে পারে, ওটাকে গতি দিতে পারে ও। হ্যাঁ, আর যেহেতু এইটাকে ভেদ করে চলে যায়, অ্যানোডকে ভেদ করে ও ক্যাথোড এখানে আঘাত করছে, তাহলে তার মানে কি এর মধ্যে ভরবেগও আছে। তাহলে ভরবেগও বর্তমান, আবার গতিশক্তিও বর্তমান। হ্যাঁ, গ্যাসকে আয়নিত করতে পারে। যদি কোনো গ্যাসের মধ্যে দিয়ে সাপোজ এখানে হাইড্রোজেন গ্যাস আছে, হাইড্রোজেন গ্যাসের যে পার্টিকেল আছে সেই পার্টিকেলটাকে আয়নিত করে দেয়। তার মানে কি এখান থেকে ইলেকট্রনটাকে যদি বের করে দেয় তাহলে কি পড়ে থাকবে? H+ পড়ে থাকবে, তাই তো? তার মানে আয়ন সৃষ্টি হবে। হ্যাঁ, তার মানে কি এই গ্যাসটিকে আয়নিত করে দেয়। যে কোনো গ্যাসকে ক্যাথোড রশ্মি আয়নিত করতে পারে। তাহলে এই প্রপার্টিগুলো এর পাওয়া গেল এবং এই সিদ্ধান্তে আমরা উপনীত হলাম। তাহলে কি? তাহলে ক্যাথোড রেজ হলো তীব্র গতিসম্পন্ন ছোট ছোট ঋণাত্মক আধানগ্রস্ত কণার স্রোত। এই যে এটা কিন্তু কন্টিনিউস নয়, এটা এক ধরনের কণার স্রোত, ছোট 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 অদৃশ্য এক ধরনের কণার স্রোত। এই যে ছোট ছোট কণা, এই কণাগুলোকেই আমরা বলবো ইলেকট্রন। যদিও যে থমসন ইলেকট্রনের নামকরণ করেনি, যে থমসন ইলেকট্রন আবিষ্কার করলো ঠিক আছে, ক্যাথোড রশ্মি আবিষ্কার করলো ঠিক আছে, যে থমসন ক্যাথোড রশ্মি তৈরি করে দিল এবং বললো যে ক্যাথোড রশ্মি তীব্র গতিসম্পন্ন এক ধরনের ঋণাত্মক ছোট ছোট আধানগ্রস্ত কণার স্রোত। কিন্তু পরবর্তীকালে স্টোনিয়ার নামকরণ করেছিল। দেখো, স্টোনি কত সালের নাম দিয়েছিল? ও 1897 সালের নামটা দিয়েছিল। এটা আমি লিখিনি যদিও। 1897 সালে স্টোনিয়ার নাম দিয়েছিল ইলেকট্রন। তাহলে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল কত সালে? 1897 সালে। তার আগে কিন্তু ইলেকট্রন সম্পর্কে কোনো ধারণাই ছিল না, একমাত্র ডাল্টনই পরমাণু সম্পর্কে ধারণাটা দিয়েছিল। ওকে, তাহলে এইভাবে আমরা ইলেকট্রনটা আবিষ্কার করলাম। এবার ইলেকট্রনটা কি জিনিস? ইলেকট্রনটা কোথা থেকে আসছে? এই ইলেকট্রনটা আসছে কিন্তু ধরো এই মেটাল থেকে ইলেকট্রন আসছে। তার মানে কি বোঝা গেল? যে কোনো মেটালকে দুটো নেগেটিভ আর পজিটিভ এতে করে যদি তার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স করা হয়, তাহলে এই পজিটিভ চার্জ এখানে নেগেটিভ চার্জযুক্ত কণাগুলোকে টেনে বের করে নেয়। তার মানে এখান থেকে প্রমাণিত হয় যে এই ধরনের রশ্মি হচ্ছে ক্যাথোড রশ্মি, এবং এই ক্যাথোড রশ্মি হচ্ছে তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। এই ইলেকট্রন হচ্ছে একটা ফান্ডামেন্টাল কণা, ইলেকট্রনকে ভাঙা যায় না। এটা হচ্ছে ফান্ডামেন্টাল, মানে একদম মৌলিক কণা। ডাল্টন বলেছিল পরমাণু মৌলিক, কিন্তু আমরা দেখলাম যে পরমাণুকেও ভেঙে ইলেকট্রন পাওয়া যাচ্ছে। তখনও কিন্তু প্রোটন বা নিউট্রনের কথা এখনও ভাবা হয়নি, ঠিক আছে? তাহলে পরমাণুকে ভেঙে আমরা ইলেকট্রন পেয়ে গেলাম, এই ইলেকট্রন হচ্ছে পরমাণুর একদম ফান্ডামেন্টাল পার্টিকেল, একে কিন্তু আর ভাঙা যায় না। কেন ফান্ডামেন্টাল বলা হলো এটারও প্রমাণ আছে, এমনি কোনো কথা বলে দেওয়া হয়নি। সায়েন্সে কিন্তু সব কিছু এক্সপেরিমেন্টালি বা থিওরিটিক্যালি ডিটারমাইন করা, ঠিক আছে? সব কিছুই একদম যুক্তি তর্কের সঙ্গে, কোনো রকম অন্ধবিশ্বাসের এখানে জায়গা নেই। ইলেকট্রনকে কেন ফান্ডামেন্টাল বলা হলো? দেখো, ইলেকট্রনকে ফান্ডামেন্টাল বলার পেছনে একটা কারণ ছিল। সেই কারণটা হচ্ছে এখানে যে গ্যাসটা নিয়েছিলাম, আচ্ছা, তার আগে আমি বলে দিই যে এখানে প্রেসারটা কেন এত কম করা হয়েছিল। প্রেসারটা এতটাই কম করা হয়েছিল এই জন্যই, কারণ এখানে যে পার্টিকেলগুলো নির্গত হচ্ছে সেগুলো যাতে গ্যাসের মলিকুলের সঙ্গে কোনো রকম ইন্টারাক্ট করতে না পারে, এটা যেন সোজা চলে যেতে পারে। কোনো রকম তাকে আয়নিত করা বা হ্যান ত্যান এইসব কোনো রকম ডিসরাপশান যাতে না আসে, সেই জন্য প্রেসারটা খুব কম করা হয়েছিল। তো কি বলতে চাইছিলাম যে হ্যাঁ, ইলেকট্রনকে ফান্ডামেন্টাল কেন বলা হলো? দেখো, এই গ্যাসটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, সাপোজ এটা হাইড্রোজেন গ্যাস ছিল, পরবর্তীকালে হিলিয়াম নিলাম, তারপর লিথিয়াম নিলাম, এইভাবে যদি চেঞ্জ করে দিই, তাহলে দেখা গেছে যে ইলেকট্রনের নেচারের কোনো পরিবর্তন হয় না। এই যে ক্যাথোড রশ্মির নেচারে কোনো পরিবর্তন হয় না, যেমন ছিল সেরকম আছে। যে থমসন একটা এক্সপেরিমেন্ট করেছিল সেটা হচ্ছে চার্জ বাই মাস। এখানে পার্টিকেলগুলোর চার্জ বাই পার্টিকেলগুলোর মাস, চার্জ বাই মাস একটা রেশিও বের করেছিল। সেই রেশিওর একটা ফিক্সড ভ্যালু পেয়েছিল, ভ্যালুটা যাই এখানে লেখা নেই, ফিক্সড একটা ভ্যালু পেয়েছিল। সেই ফিক্সড ভ্যালুটা কি? সেই ফিক্সড ভ্যালুটা যতবারই আমরা গ্যাস চেঞ্জ করি না কেন, ভ্যালুটা সবসময় ফিক্সডই আসছিল, সবসময় কিন্তু ভ্যালুটা ফিক্সড আসছিল। তাছাড়া মেটালটাও যদি আমরা চেঞ্জ করে দিই, তা সত্ত্বেও দেখা গেছিলো যে ভ্যালুটা ফিক্সড আসছিল। তার মানে কি ক্যাথোড রশ্মি বা ইলেকট্রনের নেচার এই মেটাল কিংবা গ্যাসের ওপর ডিপেন্ড করে না। তাহলে যখনই কোনো কিছুর নেচার এইসবের উপর ডিপেন্ড করবে না, তার মানে কি সেটা ফান্ডামেন্টাল, সেটা ফিক্সড।
তাহলে চার্জ বাই রেডিয়াস রেশিও যখন ফিক্সড পাওয়া গেল বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে, তখনই প্রমাণিত হলো যে এটা একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, যার কোনো রকম কোনো ইফেক্ট তার উপর নেই, কোনো মেটালের ইফেক্ট নেই, কোনো গ্যাসের ইফেক্ট নেই। দেখো এখানে মুলিকান বলে একজন সায়েন্টিস্ট ছিল, ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট করে ও ইলেকট্রনের চার্জ বের করেছিল। ইলেকট্রনের চার্জ যেটা হচ্ছে -1.602 × 10⁻¹৯ কুলম। এগুলো তো আমাদের মুখস্থ রাখতে হবে, কিন্তু যদিও অতদিন মুখস্থ রাখা উচিত ছিল মাধ্যমিক থেকেই। তো চার্জ বাই রেডিয়াস রেশিও বের করেছিল থমসন, আর মিলিকন এটা বের করেছিল। তো আলটিমেটলি মাস পাওয়া গেছে ইলেকট্রনের, এটা কম্পেয়ার করে মাসটা কত পাওয়া গেছে, এখানে এর মানটা যদি বসিয়ে দেওয়া হয় তাহলে মাসটা কত পাওয়া যায়, মাসটা পাওয়া গেছে এত। তোমাদের মনে এখানে প্রশ্ন জাগতে পারে যে এর মাথায় মাইনাস কেন নেই। দেখো চার্জ বাই রেডিয়াস, ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ, এটাকে এইভাবেই লেখা হয়, এটাই কনভেনশন, ই বাই এম হিসেবে লেখা হয়। আর ইলেকট্রনের মাস পাওয়া গেছে 9.31 × 10⁻³ কেজি। এগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে একদম। আচ্ছা, নেক্সট আমরা দেখব দেখো, হ্যাঁ, থমসনে এক্সপেরিমেন্টটা করার পর সর্বপ্রথম অ্যাটমিক একটা মডেলও প্রকাশ করলো, সর্বপ্রথম থমসন দিয়েছিল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদিও এটা ভুল, যদিও পরবর্তীকালে এটা ভুল প্রমাণিত হয়, কিন্তু ডাল্টন জাস্ট বলেছিল, ডাল্টন কিন্তু কোনো পরমাণুর মডেল সেরকমভাবে দিতে পারেনি। সর্বপ্রথম পিক্টোরিয়াল মানে রিপ্রেজেন্টেশন দিয়েছিল কে, থমসনে দিয়েছিল। থমসন কি বলেছিল, থমসন বলেছিল যে ওই এক্সপেরিমেন্ট থেকে ও এটাই বলল যে ইলেকট্রনগুলো ফিক্সড থাকে পরমাণুর মধ্যে। এটাকে যদি আমরা পরমাণু বলি, তাহলে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড থাকে এবং ফিক্সড থাকে, গেঁথে আছে, কিন্তু এর মধ্যে এরা কিন্তু মুভ করতে পারবে না, ঠিক আছে, এরা কিন্তু গেঁথে আছে। এগুলো হচ্ছে ইলেকট্রন। আর বাকি সমগ্র অংশে, বাকি রেস্ট অফ দ্য অ্যাটমের যে সমস্ত, এই যে লাল অংশটা যেটা আছে, সেইটাকে বলা হচ্ছে পজিটিভ চার্জ। কেন পজিটিভ চার্জ বলছে, কারণ ইলেকট্রনের মাথায় কি আছে, নেগেটিভ চার্জ, আর পুরো পরমাণুটা আমরা জানি নিউট্রাল। তাহলে পুরো পরমাণুটা নিউট্রাল হতে গেলে রেস্ট অফ অংশ কি থাকতে হবে, পজিটিভ চার্জ থাকতে হবে, এবং সেটা ইলেকট্রনের মোট চার্জের সঙ্গে ইকুয়াল হতে হবে। আমি এখানে লিখেছি দেখো, ইলেকট্রনস র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মোট নেগেটিভ চার্জ পরমাণুর অবশিষ্ট অংশ পড়ে থাকা মোট পজিটিভ চার্জের সঙ্গে সমান হয়। এটা কে বললো, থমসন বললো। এই মডেলটাকে পাম্পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেলে বলা হয়। ওয়াটারমেলন যদি তোমরা দেখো, এখন রমজান মাসে ওয়াটারমেলন খুব অ্যাভেলেবল, এবং ওয়াটারমেলন প্রায় বাড়িতে তোমরা এখন প্রতিদিনই খাচ্ছ। যদি ওয়াটারমেলন যখনই খাবে তখন তোমরা এই থমসন মডেলের কথাটা মাথায় আনবে। এইভাবে মনে রাখতে হবে কিন্তু পড়াশোনাগুলো। থমসন মডেলের কথাটা মাথায় আনবে, এবং ওর যে লাল অংশটা আছে, লাল অংশটা হচ্ছে পজিটিভ চার্জ, এবং ওর মাঝে যে বীজগুলো আছে, সেই বীজগুলো হচ্ছে কি, ইলেকট্রন। ওগুলো একদম ফিক্সড হয়ে আছে। এটা পরমাণুর প্রথম মডেল কিন্তু থমসন দিল, কিন্তু পরবর্তীকালে এটা ভুল প্রমাণিত হয়। কারণ কি, কারণ দেখো এর মধ্যে সীমাবদ্ধতা আছে। ড্রব্যাক কি, ড্রব্যাক দেখি আগে আমরা। ইলেকট্রন কখনো স্থির থাকতে পারে না, ইলেকট্রন কখনো স্থির থাকে না, ইলেকট্রন সবসময় মুভ করে, মুভিং পার্টিকেল একটা। আর কি, সমগ্র পরমাণু সলিড নয়, বেশিরভাগ স্থানই ফাঁকা। এটা কিন্তু ব্যাখ্যা করতে পারিনি ও। তারপর এটা ডাল্টনও বলেছিল, ডাল্টনও এই কথাটাই বলেছিল, যে সলিড। থমসন একই কথা বললো, যদি এটা ভুল প্রমাণিত হয়। কি করে প্রমাণ হলো, সেই যে রাদারফোর্ড হচ্ছে মেন কালপিট, যে সবাইকে ভুল প্রমাণ করেছিল এবং সত্যটা উদ্ঘাটন করেছিল। তা সত্ত্বেও কিন্তু এদের অবদান অস্বীকার করা যায় না। ডাল্টনকে তো পরমাণুবাদের জনক বলা হয়। দেখো, পজিটিভ চার্জ কেবলমাত্র নিউক্লিয়াসের মধ্যেই সীমাবদ্ধ। এখানে এ কি বলেছে, যে পজিটিভ চার্জ পুরো অ্যাটম জুড়ে আছে, পুরো অ্যাটম জুড়ে। কিন্তু পজিটিভ চার্জ পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যে একমাত্র খুব ক্ষুদ্র অংশ, এখানে খুব ক্ষুদ্র অংশ, যেটাকে আমরা নিউক্লিয়াস বলবো। এখনও নিউক্লিয়াস আবিষ্কৃত হয়নি। ডাল্টন বা থমসন এরা জানতোই না যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস কি, পরমাণুর মধ্যে হচ্ছে পজিটিভ চার্জ কত অংশে জুড়ে থাকে, এটা জানতোই না এরা। তাহলে খুব সামান্য অংশে জুড়ে এখানে পজিটিভ চার্জটা থাকে, পুরো অংশে জুড়ে থাকে না। যাই হোক, এগুলো হচ্ছে থমসন মডেলের সীমাবদ্ধতা। তাহলে তোমরা এটা ভালো করে পড়ে নেবে এবং এই নোটগুলো করে নেবে। নেক্সট, সীমাবদ্ধগুলো তো এখানে বলেই দিলাম। দেখো, এবার দেখবো আমরা রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ড, থমসনের মডেল প্রকাশ হওয়ার পর তখন হুলুস থুলুস পড়ে গেল চারিদিকে, যে পরমাণুর মডেল প্রকাশ হয়ে গেছে, পরমাণু মডেল দেখি, পরমাণু মডেল কী আছে। কিন্তু সেই পরমাণু মডেলে অনেক ফল্ট পাওয়া গেল। সেই ফল্ট পাওয়ার সঙ্গে চারিদিক থেকে একটা এক্সপেরিমেন্ট শুরু হতে লাগলো। সেই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করলো রাদারফোর্ড। রাদারফোর্ড, এই যে আলফা স্ক্যাটারিং মডেল,
রাদারফোর্ড কিন্তু প্রমাণ করে দিল যে না, তোমরা যে তুমি যে এটা করলে, তখন যে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনটা দিলে, তুমি যে মডেলটা তৈরি করলে, সেটা আসলে ভুল, সঠিকটা অন্য কিছু। আচ্ছা, রাদারফোর্ডের সঙ্গে সঙ্গে আরেকটা সায়েন্টিস্টের অবদান কখনো অস্বীকার করা যায় না, সেটা হচ্ছে ফ্যারাডে। ফ্যারাডে কিন্তু বিরাট অবদান আছে এক্সপেরিমেন্টে, যদিও ফ্যারাডের নামটা প্রকাশ পায়নি এখানে। এখানে রাদারফোর্ড নামেই পরিচিত, রাদারফোর্ডই মানে মেনলি এক্সপেরিমেন্টটা করেছিল বলে করা হয়, কিন্তু ফ্যারাডেরও একটা বড় অবদান আছে। যাই হোক, থামসনকে বলে দিই, থামসন কিন্তু ওই এক্সপেরিমেন্টের জন্য নোবেল পেয়েছিল, এটার জন্য থামসন নোবেল পেয়েছিল। সে ভুল হোক না কেন, কিন্তু প্রথম আইডিয়াটা দিচ্ছিল তো, প্রথমে ডাল্টনের পর ওই প্রথম পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দিয়েছিল, সেই জন্য নোবেল দেওয়া হয়েছিল ওকে। রাদারফোর্ড এক্সপেরিমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট। এখান থেকে অনেক তথ্য বেরিয়ে আসে, অনেক পরমাণু সম্পর্কে অনেক সত্য ঘটনা এখান থেকে উদ্ঘাটন হয়। দেখো রাদারফোর্ড কী করেছিল, রাদারফোর্ড কী করেছিল, এরকম একটা গান নিয়েছিল, যে গানটা হচ্ছে তেজস্ক্রিয় ম্যাটেরিয়াল রেডিয়ামের তৈরি। তেজস্ক্রিয় ম্যাটেরিয়াল থেকে আলফা বিটা কণা বের হয়ে আমরা জানি, মাধ্যমিকে পড়ে এসেছি। তো এখান থেকে একটা পার্টিকেল নিয়েছিল, সেটা হচ্ছে আলফা পার্টিকেল। এই আলফা পার্টিকেলকেও মেটালের মধ্যে ফেলেছিল। মেটাল, এই মেটালটা কিসের নেওয়া হয়েছে, গোল্ডের নেওয়া হয়েছিল। কেন গোল্ড নেওয়া হয়েছে, কারণ গোল্ডের থিকনেসটা খুবই কম, খুবই হালকা থিকনেসের। বেদটা খুবই কম, 0.004 মিলিমিটার, সেই জন্য গোল্ড নেওয়া হয়েছিল। তোমাদের যদি কোশ্চেন হয় যে গোল্ড কেন নেওয়া হয়েছিল আলফা স্কয়ারিং পার্টিকেল, তো বলবে যে গোল্ডের বেদটা খুবই কম কম্পেয়ার টু আদার্স মেটাল, সেই জন্য গোল্ড নিয়েছিল। অন্য যে কোনো মেটালও নেওয়া যেত, কিন্তু এক্সপেরিমেন্টটা অতটা হয়তো নিখুঁত হতো না। কিন্তু এখানে গোল্ড নেওয়ার ফলে কী হয়েছে, এক্সপেরিমেন্টটা খুব ভালোভাবেই ক্যারি করা গেছে। এক্সপেরিমেন্টটাতে কী হয়েছে দেখো, এরকম এখানে একটা আলফা পার্টিকেল যখন একে আঘাত করছে, আঘাত করার পর আলফা পার্টিকেলগুলো এদিক দিয়ে গেছে, কারণ এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেছে। কী কী অবজারভেশন লক্ষ্য করা গেছে, আচ্ছা এখানেও বলে দিই, এখানেও একটা মানে পর্দা নেওয়া হয়েছিল। যেমন ধরো একটা সাদা আলো যদি প্রিজমের মধ্য দিয়ে যায়, তো 7টা বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে যায়, তাই তো। জান না, ওটা বলা যাবে না এখানে। এখানে আলফা পার্টিকেলটা পড়ার পর এগুলো সব আলফা পার্টিকেল, হ্যাঁ। সে আলফা পার্টিকেল দেখো এখানে পর্দার মধ্যে পড়ছে, পর্দাতে কী দেওয়া হয়েছে, আবার সেই ফ্লুরোসেন্ট মেটেরিয়াল দেওয়া আছে। কারণ এগুলো তো সব অদৃশ্য কণা, অদৃশ্য কণাগুলোতে আমরা দেখতে পাবো না, আমাদের দেখতে গেলে ফ্লুরোসেন্ট মেটেরিয়ালই একমাত্র ওদের অস্তিত্ব প্রমাণ করবে। তাহলে এখানে ZnS ফ্লুরোসেন্ট মেটেরিয়াল বা বেরিয়াম প্লাটিনোসায়ানাইড, যেটা আগে পেজে লিখে দিয়েছি, এগুলো হচ্ছে সব ফ্লুরোসেন্ট মেটেরিয়াল। এইসব মেটেরিয়ালসে যখনই এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম কণা মানে অ্যাটাক করবে বা আঘাত করবে, তখনই এক ধরনের চকমকে ভাব সৃষ্টি হবে, এক ধরনের স্ফুলিঙ্গ বা আলো সৃষ্টি হবে। অ্যাকচুয়ালি কি দেখো, নিউক্লিয়াস আবিষ্কার হয়েছিল কিন্তু অ্যাক্সিডেন্টালি। কেন অ্যাক্সিডেন্টালি বলছি আমরা, এই এক্সপেরিমেন্টটা ক্যারি করার সময় এই দিক থেকে এই দিকে এই ধরনের একটা পাত নিয়ে আসা হচ্ছিল, জাস্ট ক্যাজুয়ালি কেউ একজন এই দিক থেকে এদিকে এরকম একটা পাত নিয়ে আসছিল। তো হঠাৎ করে রাদারফোর্ড লক্ষ্য করলো যে এই দিকের পাত যেটা নিয়ে আসছে, হঠাৎ করে তার মধ্যেও একটা চকমকে ভাব সৃষ্টি হচ্ছে। এরকম ফ্লোরেসেন্ট ম্যাটেরিয়াল যখন এর মধ্যে আনা হচ্ছে, এদিক থেকে এদিকে আনা হচ্ছে, তখন তার মধ্যেও একটা চকমকে ভাব সৃষ্টি হচ্ছে। সেটা কেন, ওর মাথায় তখন স্ট্রাইক করলো যে এটা কেন, এটা কী করে সম্ভব, আমার আলফা পার্টিকেল তো এদিক থেকে এদিকে যাচ্ছে, পার্টিকেলগুলো তো এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এদিকে আলো কী করে আসছে। তখনই ওর মাথায় স্ট্রাইক করলো যে তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, এবং এইরকম ভাবতে ভাবতেও আবিষ্কার করে ফেললো নিউক্লিয়াস। কীভাবে দেখা যাক চলো। তাহলে এখান থেকে কী কী পর্যবেক্ষণ করলো, এখান থেকে পর্যবেক্ষণ করে দেখা